প্রণব, কিরে ভাই, হোটেলটা তো দিন দিন আরো চকচক করছে দেখছি। কালকেই তো নতুন সাইনবোর্ড লাগালি মনে হচ্ছে। আগেরটা চেয়ে অনেক বড়, ব্যবসা ভালো চলছে তাহলে? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে রমরমা অবস্থা। দাদা তুমি? হ্যাঁ, কি বলবো বলো, শহর থেকে বড় বড় বাবুরা আসে, তাদের জন্য তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তুমি কি করছো এদিকে? হাটে গিয়েছিলে নাকি সকালে? তোমাকে তো এইদিকে কম দেখি আজকাল। হ্যাঁ রে, একটু সবজি নিতে গিয়েছিলাম। তোর বৌদি বলল আজকে লাউ দিয়ে মাছ রাঁধবে। বাজারে লাউ ভালো পেলাম, তাই নিয়ে এলাম। তা যাই হোক, তোর হোটেলের বিরিয়ানির খুব নামডাক শুনছি চারিদিকে। গ্রামের মানুষজন সবাই বলাবলি করছে যে এত সুস্বাদু বিরিয়ানি নাকি জেলা শহরেও পাওয়া যায় না। সে তো বটেই দাদা, আমার রান্না রাঁধুনি শহর থেকে আনা, 30 বছরের অভিজ্ঞতা তার। বিরিয়ানি বানাতে যা মশলা লাগে সেসব আমি দিল্লি থেকে আনাই। হ্যাঁ, তা একটু দাম বেশি পড়ে বটে, কিন্তু গুণগত মানে কোনো আপোষ করি না আমি। তুমিও খেয়ে দেখতে পারো একদিন। তা ঠিকই বলেছিস, কিন্তু কালকে হাটে রামু কাকাকে দেখলাম। সে বলছিল তার ছেলের বিয়েতে তোর হোটেল থেকে বিরিয়ানি নেবে বলে এসেছিল, কিন্তু দাম শুনে ফিরে গেছে। কান্না করছিল বেচারা, বলছিল ছেলেকে কথা দিয়েছে যে বিয়েতে বিরিয়ানি হবে। এখন মুখ দেখাবে কি করে? দাদা আমি কি করব, আমার তো খরচ আছে। চাল কিনতে হয়, মাংস কিনতে হয়, কর্মচারীদের মাইনে দিতে হয়, যত এইসব মিলিয়ে কিছু দাম বেশি রাখতে হয়। আমি তো আর দান ধ্যান করতে বসিনি, ব্যবসা করছি। ব্যবসা মানে লাভ করতে হবে। সে তো বুঝলাম, কিন্তু গ্রামের গরিব মানুষগুলোর কথাও তো একটু ভাবতে হবে, তাই না? তারাও তো মাঝে মাঝে একটু ভালো খেতে চায়। সারা জীবন তো আর শুধু চাল ডাল খেয়ে কাটাবে না। মানুষের একটু শখ থাকে না, বল না? দাদা তুমি আবার শুরু করলে তো তোমার পুরনো বলি, এই গরিবের কথা, ওই অভাবীর কথা। তুই সারা জীবন এসব করে কোথায় পৌঁছালে বলো তো? এখনো সেই ভাঙা টিনের চালের ঘরে থাকো। বর্ষার সময় ঘরে জল ভরে যায়, নিজের অবস্থা এবার দেখো। প্রণব, টাকা দিয়ে সবকিছু মাপা যায় না। মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, এগুলোর একটা মূল্য আছে। আমি হয়তো বড় লোক হতে পারিনি, কিন্তু রাতে শান্তিতে ঘুমাতে পারি। কারোর বদদোয়া নেই আমার গায়ে, এটাও একটা জিনিস। ওসব বড় বড় কথা রাখো দাদা, বাস্তব পৃথিবীতে টাকা ছাড়া কিচ্ছু হয় না। তুমি দেখো, এই গ্রামে আমাকে সবাই সম্মান করে, চেয়ারম্যানও আমাদের হাতে হাত মেলা। তুমি, মানুষ তোমাকে দয়া করে দাদা, দয়া করে। এ হলো তোমার আশীর্বাদের দাম। প্রণব, আমি তোকে বলতে এসেছি যে একটু দাম কমা। অন্তত গ্রামের মানুষদের জন্য একটা আলাদা আলাদা দাম রাখ। বিয়ে শাদী পুজো পার্বণে তারাও তো একটু ভালো খেতে চায়। তুই তো আমার ভাই, তোকে ছাড়া আর কাকে বলবো? অন্য কেউ থাকলে তার কাছে যেতাম। দাদা তুমি আমাকে ব্যবসা শেখাতে এসেছো নাকি? আমি কত কষ্ট করে এই হোটেল দাঁড় করিয়েছি জানো? কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি, আর তুমি এসে আমাকে বলছো দাম কমাতে? তোমার এত দরদ থাকলে তুমি খোলো একটা হোটেল, ফ্রিতে খাওয়াও সবাইকে, দেখি কতদিন পারো। আমি ব্যবসা শেখাতে আসিনি রে, শুধু বলছি তুই এই গ্রামেরই ছেলে, এই মাটিতেই বড় হয়েছিস। গ্রামের মানুষদের একটু দেখলে ক্ষতি কি? রামু কাকার কথাই ধর, সারা জীবন জমি চাষ করে আমাদের খাওয়ায়, তার ছেলের বিয়েতেও কি একটু ছাড় দিতে পারে না? ব্যাস দাদা, আর শুনতে চাই না। তুমি এখন যাও এখান থেকে, আমার কাজ আছে অনেক। তোমার এই গরিব প্রেম নিয়ে তুমি থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। দরকার পড়লে নিজে খোলো হোটেল, দেখো কত সহজ, তখন বুঝবে ব্যবসা কাকে বলে। যত সব। কি হয়েছে গো? সকাল থেকে দেখছি চুপচাপ হয়ে আছো। শুনলাম প্রণবের হোটেলেও গিয়েছিলে, সেখানে কিছু হয়েছে? মুখটা এত ভার কেন বলো তো? হ্যাঁ, প্রণবের কাছে গেছিলাম সুনীতি। বললাম যে গ্রামের গরিব মানুষদের জন্য একটু দাম কম রাখতে, কিন্তু সে আমাকে যা বলল, যেভাবে তাচ্ছিল্য করলো, মনে হলো আমি তার ভাই না, যেন কোনো ভিখিরি এসেছে। নিজের ছোট ভাইয়ের কাছে এমন অপমান পেতে হবে কোনোদিন ভাবিনি। কি বলেছে সে? তুমি তো তার বড়দা, তোমাকে কিছু বলার সাহস পায় কি করে? মা বাবা বেঁচে থাকলে এসব সহ্যই করতো না। আমি কাল যাব তার বাড়িতে, মালতীকে বলবো সব। দেখি সে কি বলে এসব শুনে, মুখের ওপর বলবো সব। থাক সুনীতি, ওসব করতে যেও না। ওর স্ত্রী তো ওর চেয়েও বেশি উদ্ধত, সে তো তোমাকে আরো অপমান করবে। প্রণব বলল আমি নাকি সারা জীবন এই গরিব প্রেম করে কোথাও পৌঁছাতে পারিনি, এখনো টিনের চালে থাকি। কথাটা মিথ্যে তো না? টিনের চাল হলে কি হয়েছে? শান্তিতে তো আছি। কারোর কাছ থেকে তো আর ধার করতে হয় না, কারোর কাছে হাত পাততে হয় না। তুমি কষ্ট করো, আমি সংসার সামলাই, এইটুকুতে কি সুখ নেই বলো? রাতে দুজনে মিলে কত শান্তিতে গল্প করি, এর চেয়ে বড় সম্পদ আর কি আছে? প্রণবের বড় বাড়ি আছে, কিন্তু সুখ কি আছে? সে তো বটেই, কিন্তু জানো সুনীতি,
প্রণব আমাকে বলল আমার এত দরদ থাকলে আমি নিজেই হোটেল খুলি, গরিবদের খাওয়াই। কথাটা তো ফেলনা না। সত্যি তো আমি কেন পারবো না? চেষ্টা করলে কি হয় না বলো তো? তুমি হোটেল খুলবে? কিন্তু পুঁজি কোথায় গো? হোটেল করতে তো অনেক টাকা লাগে, জায়গা লাগে, বাসনপত্র লাগে। আমাদের তো সঞ্চয় বলতে কিছুই নেই। মাসের শেষে খুব কষ্ট করে চলতে হয়। এই অবস্থায় হোটেল? বড় হোটেল না সুনীতি, একদম ছোট্ট একটা। আমাদের উঠোনেই করব। তুমি যে রান্না করো সেই রান্নাই বিক্রি করব। গরিব মানুষ যা দিতে পারবে তাতেই বিক্রি করব। দামি মশলা লাগবে না, সাধারণ রান্না হবে, কিন্তু ভালোবাসা দিয়ে হবে। সুনীতি, দেখো তো সাইনবোর্ডটা কেমন হয়েছে? গরিবের হোটেল, সবার জন্য সস্তা এবং সুস্বাদু খাবার। কেমন লাগছে? বেশ হয়েছে গো, কিন্তু আমার একটু ভয় করছে। আমার রান্না কি মানুষ পছন্দ করবে? তোমাকে তো প্রতিদিন খাওয়াই, তুমি খাও, কিন্তু বাইরের মানুষ কি খাবে? যদি কেউ না আসে, সব তৈরি করে বসে থাকবে। অবশ্যই পছন্দ করবে। তোমার হাতের মাংসের ঝোলের কথা শুনলেই তো আমার জিভে জল চলে আসে, এত সুস্বাদু। শহরের মশলায় যা হয় না, তোমার হাতের ছোঁয়ায় তা হয়ে যায়। আমি নিশ্চিত এবার কেউ খেলে আবার আসবে। কিন্তু গরিব মানুষদের তো মাংস খেতে অনেক টাকা লাগে, সেটা তো তারা দিতে পারবে না। তুমি বলছো সস্তায় দেবে, কিন্তু তাতে তো আমাদের লোকসান হবে। মাংসের দাম তো কম নয়, বলো, সেটা কিভাবে সামলাবে? শোনো, আমি একটা হিসেব করেছি। যদি আমরা অল্প লাভ রাখি, বেশি মানুষকে খাওয়াই, তাহলেও আমাদের চলে যাবে। কম দামে বেচলেও যদি মানুষ বেশি আসে, তাহলে লাভ তো হবেই। ধরো 25 টাকায় 1 প্লেট মাংস বাদ দিলাম। 100 জন খেলে কত হয় বলো তো? 25 টাকা? এত কম? প্রণবের হোটেলে তো 100 টাকার কমে কিচ্ছু নেই। মানুষ কি বিশ্বাস করবে যে 25 টাকায় মাংস পাওয়া যায়? তারা তো ভাববে খারাপ মাংস দিচ্ছি, সন্দেহ করবে না? তাই তো আমি চাই প্রথমে কয়েকজনকে বিনামূল্যে খাওয়াতে। তারা খেয়ে যখন বলবে ভালো, তখন ধীরে ধীরে সবাই আসবে, মুখে মুখে খবর ছড়াবে। গ্রামের মানুষ গ্রামের মানুষকে বিশ্বাস করে, এটাই আমাদের সম্পদ। একজন বললে আরেকজন শুনবে। তুমি এত ভেবে রেখেছো দেখছি। ঠিক আছে, চেষ্টা করে দেখি। তবে একটা কথা বলে রাখি, মাংস কেনার সময় ভালো করে দেখে কিনবে, যেটা একটু সস্তা কিন্তু ভালো, সেই রকম খুঁজতে হবে। নইলে কিন্তু খরচ সামলানো যাবে না। আর একটু ভাত নেন, ঝোলও আছে গরম গরম। আপনার ছেলের বিয়ের কথা কি হলো? ঠিক হলো নাকি পাত্রীপক্ষের সঙ্গে? কবে বিয়ে করছে বলুন তো? আমাদের নিমন্ত্রণ করবে তো? হ্যাঁ রামু কাকা, বিয়ের দিন ঠিক হলে আমাদের বলবেন। আমরা বিরিয়ানি বানাবো, হ্যাঁ, একদম সস্তায়। প্রণবের হোটেলের চেয়ে অনেক কম দামে হবে, কিন্তু স্বাদে কিছু কম হবে না, আপনাকে কথা দিচ্ছি। আপনার ছেলের বিয়ে মনে থাকবে সবার। বিমল বাবু, তুমি যে কি করে করলে বুঝতে পারছি না। এত ভালো খাবার এত কম দামে। প্রণব বাবুর হোটেলে গিয়ে যে অপমান পেয়েছিলাম সেটা ভুলে গেছি আজকে। বৌদির হাতের রান্না অমৃতের মতো। তা আজই তো সকালে চালের বস্তা শেষ হয়ে গেছে গো, আরো আনতে হবে। কাল সকালে যাবে নাকি? যে হারে মানুষ আসছে, মনে হচ্ছে আরো বেশি মজুত রাখতে হবে, না হলে মাঝপথে শেষ হয়ে যাবে। হ্যাঁ সুনীতি, কালকে সকালেই যাব। আজ তো প্রায় 50 জন খেয়ে গেল, দেখলে? এত মানুষ আসবে ভাবিনি কখনো। প্রথম দিন তো, মাত্র 5 জন এসেছিল, আজকে 50 জন। ওপরওয়ালার কৃপা আছে আমাদের উপর, মানুষের দোয়া আছে। সত্যি তো, মানুষের মুখে হাসি দেখে আমার এত ভালো লাগে। তারা যখন বলে না খাবার ভালো হয়েছে, তখন মনে হয় সব পরিশ্রম সার্থক। তুমি ঠিকই বলেছিলে, মানুষ ভালোবাসা বোঝে, টাকার হিসেব সব জায়গায় চলে না। তুমি না থাকলে কিছুই হতো না সুনীতি। তোমার রান্নাই তো আসল সম্পদ এই হোটেলের। কি হয়েছে আবার? সারাদিন ধরে মুখ গোমড়া করে আছো দেখছি। হোটেলে কোনো সমস্যা হয়েছে নাকি? কেউ কিছু বলেছে? না বিক্রি কম হয়েছে আজকে? খাচ্ছ না, ঘুমোচ্ছ না, কি হয়েছে বলো না? সমস্যা আর কি, বর্দা হোটেল খুলেছে জানো তো, গরিবের হোটেল নাম দিয়েছে। 25 টাকায় মাংস বাদ দিচ্ছে। গ্রামের সব লোক এখন ওখানে যাচ্ছে। আমার হোটেলে গ্রামের একজনও আসছে না, সব ওদিকে চলে যাচ্ছে। কি বলছো? সেই বর্দা যে সারা জীবন কিছু করতে পারলো না, হঠাৎ হোটেল খুলে বসলো, আর মানুষ যাচ্ছেও? সেটাই তো মাথায় ঢুকছে না। মানুষ বলছে ওর রান্না নাকি খুব ভালো, সস্তায় দিচ্ছে বলে গরিব মানুষ সব ওখানেই যাচ্ছে। আমার হোটেল থেকে কাস্টমার কমে যাচ্ছে দিন দিন, হিসেব মেলাতে পারছি না। তাহলে তো বড় সমস্যা। এই করে আমাদের ব্যবসা মার যাবে। তুমি কিছু করছো না কেন? গ্রামের মানুষ না গেলেও শহরের লোক তো আসে,
কিন্তু গ্রামের মানুষের থেকেও তো অনেক ইনকাম হতো আগে, এটা তো হাতছাড়া হয়ে গেল। শহরের লোক আসে বটে, কিন্তু প্রতিদিন তো আসে না। গ্রামের মানুষই ছিল নিয়মিত কাস্টমার। আর এখন তো শুনলাম বর্দার হোটেলে শহর থেকেও লোক আসতে শুরু করেছে। সস্তায় ভালো খাবার, এ খবর ছড়িয়ে গেছে চারিদিকে। এই মানে খবরের কাগজেও নাকি লেখালেখি হচ্ছে শুনলাম। আমি একটা কাজ করি, কাল যাই একবার ওদের হোটেলে, দেখি কি করছে, কিভাবে এত সস্তায় দিতে পারছে গো। হয়তো খারাপ জিনিস দিচ্ছে, সেটা প্রমাণ করতে পারলে মানুষ আর যাবে না ওখানে, বুঝলে? একটা ফোন দিয়ে আটতে হবে। এই তো সুযোগ। সুনীতি বৌদি বাইরে গেছে মনে হচ্ছে, দেখি কি আছে এই হাঁড়িতে। যদি কিছু মেশাতে পারি তাহলে আজকের খাবারটা নষ্ট হয়ে যাবে, মানুষ আর আসবে না। একবার বদনাম হলেই হলো। চুপ কর কুত্তা, চুপ কর বলছি। কি ব্যাপার, এই কুকুরটা তো আমাকে চেনেই না। হাস, এদিকে সর, আমাকে কাজটা করতে দে। একটু পরে বৌদি এসে যাবে, তার আগে শেষ করতে হবে। সরে যা বলছি। ছাড় ছাড় বলছি, এই কুত্তাটা কি পাগল হয়ে গেছে? আহ, কি করছিস নাকি তুই? ছাড় আমাকে। ওরে বাবারে, কামড়ে দিল, ব্যথা করছে, ব্যথা লেগেছে আমার। কেউ বাঁচাও, কে আছো? একটু এদিকে আসো। কে কে ওখানে? এই ভুলু, কি করছিস? ছাড় ছাড় তুই। মালতী, তুমি এখানে কি করছো? আর রান্নাঘরে কেন? এই ভুলু, ছাড় ছাড় বলছি। ই বাবা, মালতীর হাতে রক্ত পড়ছে, ওকে ছাড়, থাম। বৌদি বাঁচাও, এই কুকুরটা আমাকে মেরে ফেলবে, হাত থেকে রক্ত পড়ছে। ওরে বাবারে, কি ব্যথা, মরে যাচ্ছি। ভুলু, ছাড় বলছি, ছাড়। বসো মালতী, তুমি কিভাবে এখানে এলে? পেছনের দরজা দিয়ে? ওই দরজা তো সবসময় বন্ধ থাকে, তুমি খুলে ঢুকেছো, কিন্তু কেন? মালতী, তোমার হাতে অনেক ব্যথা হচ্ছে নিশ্চয়ই। বুলু সাধারণ কাউকে কামড়ায় না, কিন্তু আজকে জানি না কি হলো। তুমি রান্নাঘরে কি করতে গেছিলে? সেখানে তো কেউ যায় না সুনীতি ছাড়া। কি দরকার ছিল ওখানে? ওসব পরে হবে গো, আগে মালতীর হাতটা দেখো, অনেক গভীর কামড়, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বৌদি আমাকে মাফ করো, আমি তোমাদের অনেক বড় ক্ষতি করতে এসেছিলাম। তোমাদের রান্নায় কিছু মেশাতে এসেছিলাম যাতে খাবার নষ্ট হয়ে যায়। আমি অনেক বড় অন্যায় করেছি, আমি পাপী, আমাকে মাফ করো। কি বলছো মালতী? তুমি আমাদের রান্নায় এত বড় কাজ? যদি কেউ খেত সেই খাবার, জানো মানুষের কত ক্ষতি হতে পারত। জানি দাদা, আমি জঘন্য কাজ করতে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি পাগল হয়ে গিয়েছিলাম। তোমাদের দেখে এত হিংসে হচ্ছিল, আমাদের ব্যবসা কমে যাচ্ছে দেখে মাথা ঠিক ছিল না। এখন বুঝতে পারছি কি ভুল করেছি। থাক থাক, ওসব কথা এখন বলো না। মানুষ তো ভুল করে, এটা স্বাভাবিক। তুমি বুঝতে পেরেছো নিজের ভুল, এটাই বড় কথা। আমি তোমাকে মাফ করে দিয়েছি মালতী। বৌদি, তুমি এত ভালো কেন? আমি তোমাদের এত বড় ক্ষতি করতে এসেছিলাম আর তুমি আমাকে সেবা করছো। মালতী, ডাক্তার বলেছেন 2 দিন এখানে থাকতে হবে তোমাকে। তুমি চিন্তা করো না, আমি এখানে থাকবো তোমার সাথে। বৌদি, তোমাকে আমি এত কষ্ট দিচ্ছি, তোমার হোটেল ফেলে আমার জন্য বসে আছে। আমি সত্যি অনেক খারাপ মানুষ বৌদি, তোমাদের এত ক্ষতি করতে চেয়েছি, অথচ তোমরা কি বলবো বুঝতে পারছি না। থাক থাক, ওসব কথা এখন বলো না। মানুষ ভুল করে, এটাই স্বাভাবিক। তুমি যে বুঝতে পেরেছো ভুল হয়েছে, এটাই বড় কথা। কিন্তু আমি নিজেকে মাফ করতে পারছি না বৌদি। তোমাদেরকে দেখে আমার হিংসা হতো, ভাবতাম তোমরা গরিব, তোমাদের কিচ্ছু নেই, অথচ তোমাদের এত সুখ কিভাবে? মালতী, সুখ টাকা দিয়ে কেনা যায় না। আমাদের টাকা নেই বটে, কিন্তু আমাদের ভালোবাসা আছে, পরস্পরের প্রতি শ্রদ্ধা আছে। তুমি ঠিক বলেছো বৌদি, আমি পথ হারিয়ে ফেলেছিলাম। টাকার পেছনে ছুটতে ছুটতে ভুলে গিয়েছিলাম মানুষের কাছে যে টাকার চেয়েও বড় কিছু চাওয়ার আছে। আজ বুঝলাম সেটা কি, তোমার কাছ থেকে শিখলাম। এখন ঘুমাও মালতী, তোমার শরীর খুব দুর্বল। কাল সকালে প্রণব আসবে, আমি খবর পাঠিয়েছি। দাদা, মালতী কেমন আছে? কি হয়েছে ওর? ও কেন তোমাদের বাড়িতে ছিল? কেউ কিছু বলেনি তো? আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। প্রণব, শান্ত হও আগে। মালতী এখন ভালো আছে, একটু কামড়েছে আমাদের ভুলু, তাই হাসপাতালে এনেছি। ডাক্তার বলেছেন 2 দিন থাকতে হবে। কোনো বড় সমস্যা নেই, চিন্তার কিচ্ছু নেই। কিন্তু মালতী তোমাদের বাড়িতে কি করতে গেছিল? সে তো কখনো তোমাদের বাড়িতে যায় না, এতদিনে একবারও যায়নি। কিছু বলেনি তোমাদের? কি করতে গেছিল সেখানে? বলো না দাদা, বলো না, সত্যি করে বলো না, বলো না, বলো না। সে কথা পরে হবে প্রণব, আগে মালতীকে দেখে এসো। সুনীতি ভেতরে আছে ওর সাথে, সারা রাত জেগেছিল মালতীর পাশে। এখন তুমি যাও, আমি একটু চা খেয়ে আসি।
তুমি যাও ওর কাছে। দাদা একটু দাঁড়াও, আমি জানি মালতী তোমাদের কোনো ক্ষতি করতে গেছিল। কালকে রাতে আমি শুনলাম সে আমাকে বলেছিল তোমাদের হোটেলে কিছু করবে, কিন্তু আমি ভাবিনি সে সত্যি করবে। এটা আমার দোষ। আমি জানি প্রণব, সব জানি। মালতী আমাদের রান্নায় কিছু মেশাতে গিয়েছিল, ভুলও আটকে দিয়েছে। কিন্তু এখন সে অনেক অনুতপ্ত, সারা রাত কেঁদেছে, বারবার ক্ষমা চেয়েছে। আমরা ওকে ক্ষমা করে দিয়েছি, তুমি ওকে কিছু বলো না। তোমরা তোমরা ওকে ক্ষমা করে দিয়েছো? এত বড় অন্যায় করবার পরেও ও তোমাদের ব্যবসা নষ্ট করতে চেয়েছিল, মানুষের ক্ষতি করতে চেয়েছিল, তাও তোমরা। দাদা, তোমাদের মতো মানুষ সত্যি কম আছে। আমি তোমাদের চিনতে ভুল করেছিলাম। মালতী, তুমি কেন এমন কাজ করতে গিয়েছিলে? আমি তো তোমাকে বলিনি কখনো এমন কিছু করতে। হিংসে করলেও এত বড় অন্যায়। তুমি কি ভেবেছিলে যদি ধরা পড়ে যেতে তখন কি হতো? আমি জানি না কি হয়ে গিয়েছিল আমার। তোমাকে বিরক্ত দেখে, তোমার ব্যবসা খারাপ হচ্ছে দেখে আমার মাথাটা একদম ঠিক ছিল না। ভাবলাম যদি ওদের হোটেলটা নষ্ট করে দিতে পারি, তোমার ব্যবসা ফের ভালো হবে। মালতী, তুমি তোমার স্বামীকে ভালোবাসো সেটা বুঝলাম, কিন্তু ভালোবাসা মানে তো অন্যের ক্ষতি করা নয়। আমরা তো তোমাদের শত্রু নই বলো, আমরা তো পরিবার। পরিবারে কি এমন হয়? পরিবার মানে তো পাশে দাঁড়ানো। বৌদি, তুমি এত কষ্ট করলে মালতীর জন্য, সারা রাত জেগেছিলে, এখনো এখানে আছো। মালতী তোমাদের যা করতে গিয়েছিল তারপরও তুমি। আমি কি বলবো বুঝতে পারছি না। তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম আজকে। প্রণব, আমরা তো পরিবার। তোমার বউ মানে আমার ছোট বোন। সে ভুল করেছে, কিন্তু বুঝতেও তো পেরেছে, এটাই বড় কথা। বৌদি, তুমি সত্যিই মহান। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম আজ। টাকা সব নয়, ভালোবাসার ক্ষমা করার শক্তি অনেক বড়। আমি এই শিক্ষা সারা জীবন মনে রাখবো। বৌদি, আমিও বর্দার কাছে ক্ষমা চাইতে চাই। সেদিন হোটেলে ওনাকে যা বলেছি, যেভাবে অপমান করেছি, সেটা ঠিক হয়নি। আমার নিজের ভাইকে আমি ভিখিরির মতো তাড়িয়ে দিয়েছিলাম। আজকে মনে হচ্ছে আমি কত ছোট। দাদা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি অনেক বড় ভুল করেছিলাম। তুমি গরিব মানুষদের কথা বলতে এসেছিলে, আমি তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম। সেদিন আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। তুমি বর্দা হয়ে বলতে এসেছিলে, আমি শুনিনি। প্রণব, তুই আমার ছোট ভাই, তোর উপর আমি কবে রাগ করি বলতো? সবই ভুলে গেছি। তুই ভালো মানুষ, শুধু একটু পথ হারিয়ে ফেলেছিস, এখন ফিরে এসেছিস, এটাই বড় কথা। দেখো মালতী, দুই ভাই আবার এক হয়ে গেল। এটাই তো চেয়েছিলাম সারা জীবন। টাকা, ব্যবসা এসব তো আসবে যাবে, কিন্তু ভাইয়ের সম্পর্ক তো একটাই। এই সম্পর্ক রক্তের, এইটা কখনো ছিঁড়ে যায় না। বৌদি, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। আমি আজ থেকে নতুন মানুষ হব। তোমার মতো ভালো হতে চাই, মানুষের সেবা করতে চাই। ভুলু, তুইও আমাকে ক্ষমা করে দে। দাদা, আমার একটা প্রস্তাব আছে। আমরা দুজন মিলে একসাথে হোটেল করলে কেমন হয়? তোমার গরিবের হোটেল আর আমার রাজভোগ একসাথে মিলিয়ে দিলে সবার জন্য খাবার থাকবে। গরিব আর বড়লোক সবাই আসবে এক ছাদের নিচে। সত্যিই তুই এটা করতে চাস? কিন্তু তোর ব্যবসা, তোর নিজস্বতা, এত বড় সিদ্ধান্ত একদিনে নিবি না। ভেবে দেখ আগে, পরে আফসোস করবি না তো? ভেবেই বলছি দাদা, তোমার সাথে কাজ করলে আমি অনেক কিছু শিখব। তুমি যেভাবে মানুষকে ভালোবাসো সেটা কি আমার জানা নেই? প্রণব, দেখ আজকে কত মানুষ এসেছে। গ্রামের চাষি থেকে শুরু করে শহরের বাবু, সবাই এক জায়গায় বসে খাচ্ছে। এই দৃশ্য দেখতে চেয়েছিলাম সারা জীবন, স্বপ্ন সত্যি হয়ে গেল রে। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছিলে সেদিন। গরিব মানুষদেরও ভালো খাওয়ার অধিকার আছে। আমি এতদিন শুধু টাকার পেছনে ছুটেছি, মানুষের মুখের হাসি দেখিনি। মালতী, এই যে মাংসের হাঁড়িটা নিয়ে যা। ওই টেবিলে যারা বসে আছে তাদেরকে গিয়ে দে, আর ওদের বল গরম গরম খেতে। ঠান্ডা হলে স্বাদ কমে যায়। দিচ্ছি বৌদি। কি জানো, আগে আমি ভাবতাম রান্না করা ছোট লোকের কাজ। আজ বুঝলাম মানুষের জন্য রান্না করা কত বড় সেবা। মালতী, তুমি অনেক বদলে গেছো। তোমাকে দেখে খুব ভালো লাগে। সুনীতি বলছিল তুমি নাকি এখন রান্নাও শিখেছো। কাল নাকি মাছের ঝোল বানিয়েছো, সবাই খেয়ে প্রশংসা করেছে। চালিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ দাদা, বৌদি আমাকে শেখাচ্ছে। আমি আস্তে আস্তে শিখছি। আগে ভাবতাম টাকা দিয়ে সব কেনা যায়, এখন বুঝছি ভালোবাসার সেবা দিয়ে যা পাওয়া যায় টাকায় তা কেনা যায় না। এটাই তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা। দাদা, আজকে বাবা মা বেঁচে থাকলে কত খুশি হতেন।
দুই ভাই একসাথে কাজ করেছে, দুই বউ একসাথে রান্নাঘরে, এই দৃশ্য দেখে তারা আশীর্বাদ করতেন। হ্যাঁ প্রণব, তারা নিশ্চয়ই ওপর থেকে দেখছেন আমাদের। আমাদের ভুলুর কথা বল, এই বীর কুকুর না থাকলে হয়তো আমরা এখনো আলাদা থাকতাম। ওকে তো আজকে বিশেষ খাবার দিতে হবে। চলো সবাই খেতে বসো, রান্না ঠান্ডা হয়ে যাচ্ছে। আজ বিশেষ দিন, আমাদের নতুন হোটেলের 1 মাস পূর্তি। আজ থেকে এই হোটেল শুধু ব্যবসার জায়গা না, এটা আমাদের পরিবারের ঘর। বৌদি, তোমার কথাই ঠিক। এই হোটেল আমাদের ভালোবাসার প্রতীক। গরিব বড়লোক সবাই এখানে এক, সবার জন্য এখানে জায়গা আছে। এটাই তো চেয়েছিল দাদা সেই প্রথম দিন থেকে, আমি তখন বুঝিনি। এজন্যই বলি প্রণব, টাকার চেয়ে মানুষ বড়, ব্যবসার চেয়ে ভালোবাসা বড়। আজকে আমরা প্রমাণ করলাম এটা। এই গ্রাম আমাদের পরিবার, এই মানুষগুলো আমাদের আপনজন, তাদের জন্যই আমরা বেঁচে আছি। আর আমি প্রতিজ্ঞা করছি, এই ভুল আর কোনোদিন করব না। বৌদির মতো ভালো মানুষ হতে চেষ্টা করব, মানুষের সেবায় জীবন কাটাবো। এটাই আমার নতুন পথ। চলো আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি, মানুষ অপেক্ষা করছে বাইরে, আমাদের অনেক কাজ আছে। এমনই মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বলো তো বন্ধুরা, বিমলদের দোকানে 1 প্লেট মাংস ভাতের দাম কত ছিল?